আলাইকুম। আমরা আজকে এসেছি গ্রাম অঞ্চলে সাধারণত যে ধরনের গান হয় সেই ধরনের গানের একটা আসর নিয়ে বসেছি। আমি কথা বলছি সুজানগর, পাবনা জেলার সুজানগর থানার চরদুলাই নামক গ্রামের। এটা একটি বিল অঞ্চলের মানুষ। আমরা একটি বৃহৎ বিল আছে আমাদের, গাজনার বিল। ঠিক গাজনার বিলের মাঝে আমরা একটি বৈঠক বসিয়েছি, আসরি গানের আয়োজন করেছি। এই অঞ্চলে সাধারণত এই ধরনের গানের বেশ সমাদর আছে। এই গানগুলো যারা বাঁচিয়ে রেখেছেন এরকম কয়েকজন শিল্পী, গুণী শিল্পী, যাদের দ্বারা এই অঞ্চলের গানের বলেন, সাংস্কৃতিক চর্চার বলেন, একটা বিস্তার লাভ করেছিল, এরকম কিছু মানুষের সঙ্গে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব। প্রথমেই আমি কথা বলবো এই অঞ্চলের একজন মেধাবী শিল্পী, গুণী একজন শিল্পী, উস্তাদ রেজাউল করিম স্যারের সঙ্গে। উনি একটি স্কুলের সঙ্গীতে পড়াশোনা করান বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে। সেই সঙ্গে এই অঞ্চলের একটি গ্রামীণ ভাবধারার একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে ওনার বেড়ে ওঠা এবং সাংস্কৃতিক পরিবারে ওনার বেড়ে ওঠা। আমি রেজাউল ভাইকে তার পরিচয় দেবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ স্নেহাস্পদ পল্লবকে। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে চরদুলাই গ্রামের পক্ষ থেকে এবং আমার সঙ্গীত পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমার বাবা গোলাম রহমত আলী চিশতি, উনি 1965 সাল থেকে 1992 সাল বা 97 সাল পর্যন্ত এই দীর্ঘ 32 বছর রাজশাহী বেতার কেন্দ্রের মারফতি ও মসজিদি শিল্পী শাখা হিসেবে দীর্ঘদিন নিয়মিত কণ্ঠদান করেছেন রাজশাহী বেতারে। আমি ওনার ছোট ছেলে। আমরা 4 ভাই। অন্য ভাইরা সংস্কৃতির প্রতি এতটা আগ্রহী নন, কিন্তু আমি ছোটবেলা থেকেই সঙ্গীতটাকে খুব ভালোবেসেছি, হৃদয়ে দিয়েই এটাকে নিয়েছি, এবং যে কারণেই আমি সঙ্গীতকে এখনো আঁকড়ে ধরে আছি। আমার বাবা, উনি পরলোক হয়েছেন 2012 সালে। 11 সালের 5ই ফেব্রুয়ারি উনি 117 বছর বয়সে গৃহধাম ত্যাগ করেছেন। তো সঙ্গীত মানুষকে আসলে আমরা সুস্থ এবং শুদ্ধ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে যদি আমরা আগাই, তাহলে আমাদের মন এবং দেহ আসলে দুইটাই প্রফুল্ল থাকে। মন যদি প্রফুল্ল থাকে, শরীর ভালো থাকে। ওই জন্য শুদ্ধ সঙ্গীত চর্চাটা, আমরা মনে করি যে শুদ্ধ সঙ্গীত চর্চাটা আমাদের জন্য দরকার। কারণ আমাদের যুব সমাজ ধীরে ধীরে যেভাবে আসক্তিতে ডুবে যাচ্ছে, বিশেষ করে মোবাইল আসক্তিতে, নেতিবাচক যে কাজগুলো তারা আঁকড়ে ধরে আছে, এর একমাত্র কারণ হচ্ছে শুদ্ধ সংস্কৃতির চর্চাটি না থাকা। তো সেজন্যই আমরা মনে করি যে শুদ্ধ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে একজন সুন্দর এবং পরিশীলিত মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব। ধন্যবাদ পল্লবকে। ভাই, এই যে আপনি যে গান করছেন, আপনার গান করার বয়স কতদিন? আমি আসলে 4.5 বছর 5 বছর বয়স থেকেই, যখন আব্বা আমাদের বাড়িতে বিভিন্ন ওনার ভক্তদের নিয়ে বসতেন, আমি তখন থেকেই আব্বার কোলে বসে বা ভক্তদের কোলে বসে বসে আমি গান শুনতাম, চুপচাপ বসে বসে শুনতাম, এবং তখন থেকেই আমার এর প্রতি একটা আসক্তি জন্মেছিল, এবং ঠিক তখন থেকেই আমি এই সঙ্গীত চর্চার সাথে জড়িত। আমার জানা মতে আপনি তো সঙ্গীত চর্চা করতে যত ধরনের বাদ্যযন্ত্র আছে সবগুলো বাদ্যযন্ত্রের সঙ্গেই আপনি খুব নিবিড়ভাবে জড়িত। হ্যাঁ, আমি হারমোনিয়াম, ডুগি তবলা, আট বাঁশি, সারিন্দা, দোতারা, কিবোর্ড, মানে এই সবগুলো যন্ত্র মোটামুটি আমি বাজাতে পারি। এই যে যন্ত্রগুলো আপনি বাজানো শিখেছেন বা শিখাচ্ছেন এখনো, এগুলোর কি আপনার কোনো, আমরা তো জানি যে সঙ্গীত হলো গুরুমুখী বিদ্যা, আপনি কি আসলে কোনো গুরুর কাছে এগুলো শিখেছিলেন, নাকি আপনার শেখাটা কেমন করে? ওই বিষয়টা হলো, কিছু কিছু জিনিস আমি প্রথম হাতে খড়িটা আব্বার কাছেই হয়, বিশেষ করে হারমোনিয়ামটা। আর বাকি যে যন্ত্রগুলো রয়েছে, এই যন্ত্রগুলো আমি নিজে শিখেছি। এগুলো আমি কোনো উস্তাদের কাছ থেকে উস্তাদ ধরে শিখিনি। শুধু হারমোনিয়ামের কিছু স্বরলিপি আব্বা আমাকে 2টা না 3টা স্বরলিপি উনি দেখিয়েছিলেন।
আর বাকি যে যন্ত্রগুলো বিশেষ করে দোতারা, ডুগি তবলা, তারপরে সারিন্দা, আর বাঁশি, কিবোর্ড, এই যে বিষয়গুলো এগুলো আমি নিজে নিজেই শিখেছি, এখানে উস্তাদ ধরি নাই। আপনারা চিন্তা করতে পারেন একটা এত বড় কঠিন কঠিন এক একটা বাদ্যযন্ত্র আমি যদি আপনাদেরকে দেখাই, একটা বেহালা তো নাকি সারিন্দা, সারিন্দা, এই সারিন্দা 3 তারের সারিন্দা, এটাকে বসে নিয়ে আসা অর্থাৎ এটাকে একটা সুরে রূপান্তরিত করা কত বড় কঠিন কাজ, সেটা কিন্তু একমাত্র যারা এটা বাজিয়েছেন বা এর সুর যারা বোঝেন তারা ছাড়া কিন্তু সাধারণ মানুষ আমরা যারা আছি সেটা কিন্তু বোঝা বড় কষ্ট। তো এরকম একটি কঠিন যে বাদ্যযন্ত্রগুলো আছেন এগুলোও কিন্তু উনি একেবারে আপন মনে অথবা ভাব গতিতেই শিখেছেন। গুরুমুখী বিদ্যা হলেও এটা উনার আপন তাগিদেই শেখা এবং বেশ সুসমৃদ্ধ ভাবেই উনি সবগুলো যন্ত্রাংশই বাজান বা বাজাতে সক্ষম। যা হোক, আমরা তো আপনার পড়াশোনাও তো সঙ্গীতের উপরে, আমি যতদূর জানি যে আপনি সঙ্গীতের উপরে মাস্টার্স অথবা অনার্স করেছেন। আমি আসলে কি মানে পরবর্তীতে পাবনা RM একাডেমিতে কিছুদিন ছিলাম সেখানে, আর পাবনা জেলা শিল্পকলা একাডেমিতেও আমি সেখানে কিছুদিন শিখেছিলাম, কিন্তু পরবর্তীতে আর ওই মিউজিক লাইনে আমার পড়াশোনাটা করা হয়নি। আমি মূলত জেনারেল লাইন থেকেই SSC, ইন্টারমিডিয়েট, ডিগ্রি এবং মাস্টার্স কমপ্লিট করেছি। ওখানে ভর্তি হয়ে পরে আর পড়াশোনা করা হয়নি। এই যে আপনার যারা শিষ্য বলি, আপনার যারা সাথী বলি, তাদের নিয়ে আপনার কি ভাবনা? এই এখন তো আসলে সঙ্গীত দিয়ে মানুষের জীবন চালানো খুব দুরূহ। এই পারিবারিক জীবনে তো প্রত্যেকটা মানুষেরই একটা আর্নিংস দরকার, আয়ের দরকার। এইগুলো নিয়ে আপনার ভাবনাটা কি?